এই মুহূর্তে সুপ্রিয় দর্শক, ইসরায়েল প্যালেস্টাইন এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশ্বের মানুষের নজর কেড়েছে। সেখানে যে রক্তক্ষয় হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আগ্রাসন হচ্ছে এবং আর্তনাদ শোনা যাচ্ছে, তাতে সাড়া দিচ্ছে বিভিন্ন দেশ বিভিন্নভাবে। নানামুখী তৎপরতা, কূটনৈতিক তৎপরতা সবকিছুই চলছে। আজ আমরা সেই ঘটনাবলীর একটি বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্ব সমাজ। আমন্ত্রিত অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক M শাহিদুজ্জামান, রাজনীতি বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনাকে দিয়ে। এই যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ঘটছে, কি বিশ্লেষণ আপনার? এর আসলে কি ফলাফল, প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়তে পারে বলে আপনি মনে করছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গত প্রায় 2 সপ্তাহ ধরে 27শে রমজান, শবে কদরের যে রমজান, সেই রাত থেকে এই সংঘর্ষটি শুরু হয়েছে এবং এটি এখন একটা ভীষণ অসম যুদ্ধ অবস্থায় চলে গেছে। এই যুদ্ধের দুটি পক্ষের দিকে যদি আমরা দেখি, সামরিক এবং সব দিক দিয়ে, তাহলে বলা যায় যে গালিভার ভার্সেস লিলিপুট বললেও বোধহয় কম বলা হবে, সেরকম একটি জায়গায়। এবং সেই জায়গাতে ইসরায়েল তাদের সশস্ত্র বাহিনী, ইসরায়েলকে কোন কোন বিবেচনায় আপনি গালিভারের মতো বিশাল মনে করছেন? ইসরায়েলকে গালিভারের মতো, যাতে সবাই এটা বলার অপেক্ষা রাখে না, কারণ তাদের সেনাবাহিনী আর এদের তো কোনো সেনাবাহিনী নাই। এদের কিছু বিচ্ছিন্ন অস্ত্র, রকেট টকেট, এটা তারা লুকিয়ে রাখে কোনো মতে, একটা ওই যে ইট পাটখেল ছোড়ার মতো আর কি। বিষয়টা হলো সেরকম। সুতরাং গালিভার হলো এখানে ইসরায়েল। তারা তো 73 বছর ধরে তারা এই ধরনের শুধু অত্যাচার, নির্যাতন নয়, এক ধরনের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, এবং এই যে প্যালেস্টিনিয়ান যে জাতি, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাদের যে ভিটা মাটি 14 পুরুষের, সেই ভিটা থেকে উৎখাত করা হয়েছে। প্রায় সেই 48 সালে 8.5 লক্ষ মানুষকে উৎখাত করে দেওয়া হয়েছিল। তারা সব এখনো ভাসমান। সেই 8.5 লাখে এখন প্রায় 50 লাখ হয়েছে। কিন্তু এই যে তাদের জমি জমা, ঘর বাড়ি, এই যে ভিন্ন দেশের থেকে আসে ইহুদিরা দখল করে নিল, তার কিছুই কিন্তু তারা এখনো ফেরত পায়নি। এবং ইসরায়েল ক্রমাগত আগ্রাসন চালিয়ে এই প্যালেস্টাইনের যে জায়গা দখল করেছে, অর্থাৎ দখলদারিত্ব বজায় রাখার জন্য তারা আজকে যুদ্ধ ঘোষণা করেছে তাদের সমস্ত আধুনিক অস্ত্র শস্ত্রের মাধ্যমে। বলা যায় যে নিরস্ত্র মানুষের পরেই, এবং বেশিরভাগ আপনি দেখবেন নিরীহ মানুষ, নারী, শিশুরাই কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। সুতরাং এই জায়গাটি হলো যে আপনি যে কথাটি বললেন, বিশ্লেষণ জায়গা থেকে এটি 73 বছর ধরে চলছে, কোনো সমাধান কিন্তু হচ্ছে না। তো এর প্রধান কারণ হলো এই যে, আমার একটা কোটেশন মনে পড়ছে এই মুহূর্তে, 1885 সালে পোপ লিও 13 তিনি একটি বক্তব্য, ভাষণ দিয়েছিলেন ওই সানডে প্রেয়ার সভায়। বক্তব্য দিয়েছিলেন এই বলে যে ইউরোপ যে বিশ্বব্যাপী আফ্রিকা এবং এশিয়ায় যে উপনিবেশ স্থাপন করছে, এবং সেটাকে তিনি অভিনন্দন জানিয়ে বলছিলেন যে অসভ্য বর্বর জাতিকে সভ্য বানানোর যে একটা পবিত্র দায়িত্ব নিয়েছেন ইউরোপের রাষ্ট্রগুলো, এটাকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা বিষয়ে জানি যে এই যে ভাষণ, এবং তারা কি সভ্য বানিয়েছে, কি লুটপাট লুটতরাজ করে তাদের ধন সম্পদ তারা বৃদ্ধি করে তারা সমৃদ্ধশালী হয়েছে। আর এই দেশগুলো যে তিমিরে, সেই তিমিরেই এখনো সংগ্রাম করে যাচ্ছে। বিষয়টা হলো, যখন একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সাম্রাজ্যবাদী শক্তি, ইউরোপ বা অন্যান্য নূতন সাম্রাজ্যবাদী যে শক্তি, পরাশক্তি হলো, তারা কিন্তু বুঝতে পারলেন যে উপনিবেশ আর রাখা যাবে না। তাদের নতুন কৌশল অবলম্বন করলেন, এবং সেই কৌশলের অংশ হিসেবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম কৌশল, অর্থাৎ তাদের যে স্ট্র্যাটেজিক লক্ষ্য, অর্থাৎ
এই পৃথিবীর যেখানে যত প্রাকৃতিক সম্পদ আছে, সে তেল সম্পদ, গ্যাস সম্পদ ইত্যাদি, এটি তারা তাদের জন্য তারা নিবেন, তারা সমৃদ্ধ হবেন, তারা ব্যবহার করবেন, এটি নিশ্চিত করার জন্য তারা কৌশল অবলম্বন করছেন। এবং আপনি দেখবেন যে 1948 সালে এই কৌশলের অংশ হিসাবেই, অর্থাৎ এই যে সাম্রাজ্যবাদী শক্তির যে তাদের যে স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষার কৌশলের বাই প্রোডাক্ট হিসাবে 1948 সালে এই ইসরায়েলের রাষ্ট্রের জন্ম হয়। এবং তারপর থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি, আজকেও দেখে যাচ্ছি তাদের এই বাই প্রোডাক্ট, অর্থাৎ তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ লক্ষ্যের এবং কৌশলের বাই প্রোডাক্ট যে সংকট, সেই সংকট তারা সমাধান করার জন্য মাঝে মাঝে তারা নানা রকম কথা বলছেন, কিন্তু তারা সেই লক্ষ্য থেকে সরে যায়নি, তারা সেই কৌশল থেকে সরে যায়নি, যার কারণে 73 বছর ধরে এই সংকটের কোনো সমাধান তো হয়নি, বরং এটা জটিল থেকে জটিলতর হয়েছে। এবং গত 5 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এই যে পূর্ব জেরুজালেমে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে শিফট করে এখানে আনছেন, সেটা স্বীকৃতি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেটা তেল আবিব থেকে এই পূর্ব জেরুজালেমে এনে মোটামুটি এই সংকট সমাধানের প্রায় পথটি প্রায় রুদ্ধ করে দিয়েছে। আমি প্রায় কথাটি ব্যবহার করছি এই জন্য যে কোনো কিছুই অসম্ভব নয়, প্রায় রুদ্ধ করে দিয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে আজকে অসম যুদ্ধে আজকে ইসরায়েল প্রাইম মিনিস্টারকে, যেটা সর্বশেষ খবর দেখলাম, প্রেসিডেন্ট বাইডেন টেলিফোন করছিলেন যুদ্ধবিরতির বিষয়ে, তিনি বলেছেন যে কোনো যুদ্ধবিরতি হবে না, হামাসকে এবার একটা উচিত শিক্ষা দেওয়া হবে। সেই উচিত শিক্ষাটা যে আমি সামরিক দিক থেকে দেখি, তারা দেখতে চাচ্ছেন তাদের সমস্ত শক্তি প্রক্রিয়া, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনী বিশ্ব করে তারা নিশ্চিত করতে চাচ্ছেন যে হামাস এই যে রকেট নিক্ষেপ করছে এবং তাদের যে সামান্য কিছু সামরিক শক্তি আছে, এটাকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে তারা এটা সংকল্পবদ্ধ হয়েছেন যে এটা নিশ্চিত করার যখন হবে তখন তারা একটা যুদ্ধবিরতির দিকে হয়তো যেতে পারে, তার আগে তবে যাবে না। তবে তাদের আরেকটা কম্পালশন আছে ইসরায়েলের, সেই কম্পালশনটা হলো এই যে রকেট যে ছোড়া হচ্ছে গাজা থেকে, তারা বলছেন সংখ্যা কিন্তু তারা যেটা বলছে ইসরায়েল, এটা কিন্তু সঠিক সংখ্যা নয়, এত রকেট হামাসের কাছে নেই। যাও, সেটা কথা না, কথা হলো আজকে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা হলো আয়রন ডোম বলে একটা আকাশ ডিফেন্স, অর্থাৎ বিমান, অর্থাৎ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করেছেন 2011 সালে। 2006 সালে তারা লেবাননে হেজবুল্লাহর কাছ থেকে প্রচন্ড রকমের রকেট হামলায় তারা নাস্তানাবুদ হয়েছিলেন। তার ব্যবস্থা হিসাবে এই যে এন্টি রকেট লঞ্চার, অর্থাৎ তারা তৈরি করেছেন, এটা অত্যন্ত কস্টলি এবং সময় সাপেক্ষ। তো এটা কিন্তু সংখ্যা খুব বেশি না, যেটা তথ্য বেরিয়ে আসছে অত্যন্ত গোপন তথ্য, তাদের 10টা ইউনিট, 40টা সাব ইউনিট আছে, তার প্রত্যেকটা সাব ইউনিটে 4টে করে এন্টি রকেট মিসাইল, অর্থাৎ এই রকেটটা গাজা থেকে যখন ছাড়া হয় বা যে কোনো জায়গাকে নিক্ষেপ করা হয়, এটি ভূমিতে পড়ার আগে আকাশে থাকতেই আর একটি রকেট ইসরায়েল নিক্ষেপ করছে, আকাশে এটাকে শেষ করে দিচ্ছে, যা মাটিতে পড়ছে না, যার জন্য ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না বা একেবারেই কম হচ্ছে। এটা ওদের একটা লিমিটেশন আছে, সেটি সংখ্যা যেটা আমরা জেনেছি যে 800-র মতো তাদের কাছে আছে। সুতরাং এই 800 শেষ হওয়ার আগেই তারা চাচ্ছে যে কোনো মূল্যে এই হামাসের যে রকেট যে অস্ত্রপাতি আছে এটি একেবারে নিশ্চিত করে দিতে চাচ্ছে। তার ফলে তারা কোনোভাবে কারো কথা শুনছেন না এবং তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, এবং তাতে নারী, পুরুষ, শিশু, নিরীহ মানুষ হতাহত হচ্ছে, যেটি বলা যায় যে মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে। জেনারেল মোহাম্মদ আলী শিকদার, অনেক ধন্যবাদ, আপনার কাছে অনেক তথ্য জানা গেল। আমি আবারও আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান যুক্ত হয়েছেন। মাওলানা মিসবাহুর রহমান, জেনারেল শিকদার বলছেন যে সেখানে একটি অসম যুদ্ধ চলছে, আপনার কি বিশ্লেষণ? আপনি মিউট হয়ে আছেন, আপনাকে একটু কাইন্ডলি আনমিউট হতে হবে। এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অংশগ্রহণকারী সকল শ্রদ্ধা ব্যক্তিত্বকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আজকে সারা বিশ্বব্যাপী যারা মানবতাবাদী মানুষ তাদের চোখের পানি সংবরণ করতে পারছেন না, এই জালেম ইসরায়েলিরা অর্থাৎ
সারা বিশেষ করে আমাদের পবিত্র কোরআন শরীফে যাদেরকে বারবার ওয়াদা ভঙ্গকারী, মিথ্যাচারী এবং সৎ মানুষকে হত্যাকারী, শত শত নবীদেরকে হত্যাকারী বলে আখ্যায়িত করা হয়েছে। এদের মধ্যে অনেক প্রতিভাবান মানুষ আছেন, কিন্তু মানবতাবাদী মানুষ তাদের মধ্যে সংখ্যায় কম। তাই আমরা দেখতে পাই যে যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, চরম নির্যাতিত হয়েছিল তারা জার্মানি অ্যাডলফ হিটলারের হাতে, তখন গিয়ে তারা আশ্রয় নিয়েছিল এই আরব ভূখণ্ড। তার পুরস্কার স্বরূপ তাদের যারা তাদেরকে বসিয়েছিল সেই সাম্রাজ্যবাদী শক্তিদের ইন্ধনে তারা একের পর এক শুধু ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নয়, তাদের আশপাশের সমস্ত আরব ভূখণ্ডকে তারা একটা আতঙ্কের মধ্যে রেখেছে আজকে 50 বছরের বেশি সময় ধরে। আজকে যেটা বললেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব যে এটা অসম যুদ্ধ, অবশ্যই এটা অসম যুদ্ধ, এবং এই যুদ্ধটা আমরা দেখছি আজকে প্রায় 50 বছরের বেশি সময় ধরে এই পাথর দিয়ে, ইটা দিয়ে এই বিশাল ট্যাঙ্কের সামনে, কামানের সামনে মোকাবেলা করছে ফিলিস্তিনের শিশুরা, ফিলিস্তিনের মানুষ, মহিলারা। তাই বিশ্বের বিবেকবান মানুষের চোখের পানি আসলেও আমরা মনে করেছিলাম জেরুজালেমকে আমাদের আমেরিকার যে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প তিনি রাজধানী হিসাবে স্বীকৃতি দিলেও বাইডেন আসার পরে হয়তো আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাবো, এই প্রত্যাশা করেছিলাম। কিন্তু নেতানিয়াহুর এই যে আপনার যুদ্ধের তাণ্ডব, হিটলার থেকে আরো ফ্যাসিস্ট আচরণ বিশ্ববাসীর চোখের সামনে থাকার পরেও এই যে আমরা শুনতে পাই যে বাইডেন টেলিফোন করেছেন যুদ্ধবিরতির জন্য, কিন্তু নেতানিয়াহু এটা মানেন নাই, এই কথাটা বিশ্বাস করে না বিশ্বের কোনো মানুষ। বিশ্বের যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন তারা একই কথা বলবে যে আমেরিকা যদি চায় তাহলে এই যুদ্ধ বন্ধ করা যাবে। এখন আমরা বিশ্লেষণ করতে পারি, কথা বলতে পারি। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি সঙ্গে সঙ্গে মাহমুদ আব্বাস সাহেবকে চিঠি দিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে জানিয়েছেন যে আমরা তাদের পাশে আছি। এখন আমাদের মূল কথা হলো আমরা কিভাবে পাশে থাকতে পারি, কিভাবে আমরা পৃথিবীর মানুষের কাছে এই মানবতা বিরোধী এই যুদ্ধ অপরাধীদেরকে আমরা চিহ্নিত করতে পারি, আরো বেশি ফিলিস্তিনি জনগণের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে জনপ্রিয় করে তুলতে পারি। এই বিষয়ে আমার মনে হয় আজকে যারা এখানে অংশগ্রহণকারী বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা আমাদেরকে পরামর্শ দিবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনাবলী, এই যে যুদ্ধ চলছে, এর কি প্রভাব আগামী দিনগুলোতে আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। এখন যে পরিস্থিতিটা যে পর্যায়ে পড়েছে, আমরা সবাই দেখছি যে বিশ্বব্যাপী দাবি হচ্ছে যেন টু স্টেট সলিউশনকে মেনে নেওয়া এবং টু স্টেট সলিউশনের পক্ষে কূটনীতিকে যেন প্রয়োগ করা। কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে ইসরায়েল এখন যে পর্যায়ে চলে এসেছে, তাদের যে রাজনৈতিক পরিস্থিতিতে পূর্ণাঙ্গভাবে ইসরায়েলকে আরো বৃদ্ধি করা এবং সারা জেরুজালেমকে ইসরায়েলের রাজনীতি করা, এই যে উদ্দেশ্য তারা হাসিল করার জন্য যে পথে তারা যাচ্ছে, তাতে মনে হয় না যে ইসরায়েলের ব্যাপক জনগোষ্ঠী তারা যে ইলেকশন গুলো করছে সেখানে তারা ফিরে যাবে এমন একটা নৈতিক অবস্থানে যে টু স্টেট সলিউশন যার ফলে অর্থপূর্ণ হতে পারে। টু স্টেট সলিউশনের ধারণা যেটা বিশ্বব্যাপী সবাই আশা করছে, সেটা হতে গেলে ইসরায়েলকে 1968 বর্ডার ফিরে যেতে, অর্থাৎ এই যে এত জমি তারা দখল করে আসছে, সেটেলমেন্ট করে, তার ফলে প্যালেস্টাইন রাষ্ট্র করা এখন নেক্সট ইম্পসিবল। কেননা ছোট ছোট বান্তুস্তান টাইপ, যেটা সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গরা করতে চেয়েছিল, বান্তুস্তান টাইপ ছোট ছোট জায়গা রয়ে যাবে, গাজা একদম আইসোলেটেড হয়ে আছে। আর ইসরায়েল অপরদিকে তারা নিশ্চিতভাবে এই তথা
যে কাঙ্ক্ষিত প্যালেস্টাইন রাষ্ট্রের সমস্ত প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখবে। তার সামরিক শক্তি কি হবে, সমুদ্রে কতটুকু ব্যবহার করতে পারবে, এবং আদৌ তারা কোথায় কিভাবে বাণিজ্য করবে, সবকিছুর উপর ইসরায়েল যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া অলরেডি শুরু করেছে, সেটা কখনো তাদের কোনো নির্বাচিত সরকার ফেরত আসবে বলে আমার মনে হয়। আরেক বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই যে আমরা সবাই আশা করেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন হয়তো, যেটা আমার পূর্ববর্তী দুজন বক্তা হয়তো মেনশন করেছেন, যে ট্রাম্পের যে অ্যাবসলিউটলি অনেস্ট ব্রোকার রোল আগে ছিল, সেখান থেকে ট্রাম্প যেভাবে সরে এসেছে, যেটাকে আমরা বলতে পারি যে আরবদের বা ফিলিস্তিনিদের সাথে যে বলতে গেলে একটা প্রেসারি, যে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করা, গোলান হাইটসের অ্যানেক্সেশনকে বৈধতা দেয়া, এগুলো একদম সরাসরি আন্তর্জাতিক আইনের বরখেলাপ করেছে মানুষরা। সেখান থেকে আমরা আশা করেছিলাম নিশ্চিতভাবে যে ডেমোক্রেটরা প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বে ট্রাম্পের এইসব অ্যাবসলিউটলি আনরিয়ালিস্টিক পথ থেকে সরে আসবে, কিন্তু দুর্ভাগ্য প্রেসিডেন্ট বাইডেন কিন্তু তা করেনি। ট্রাম্পের ইসরায়েল নীতির প্রতি আনুগত্য রেখে তারই ধারাবাহিকতাই তিনি গ্রহণ করেছেন। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা ওই নীতিতে আর কোনো পরিবর্তন আসেনি যুক্তরাষ্ট্রের? না, সেই নীতিতে আমরা দেখতে পাই যে যুক্তরাষ্ট্র যে সচল হয়ে আছে তার প্রমাণ হচ্ছে এই যে বর্তমানে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে আবার ভেটো প্রয়োগ করেছে। এই ভেটো প্রয়োগ করাটা একেবারে বলতে গেলে যে বিশ্বব্যাপী যে একটা অ্যান্টিসিপেশন ছিল যে ইসরায়েল অবিলম্বে এই ফিলিস্তিনিদের উপর যে ধ্বংসাত্মক আক্রমণ বন্ধ করবে, সেটা তো করেই নাই, বরং আমেরিকান ভেটোর কারণে ইসরায়েল একটা ইঙ্গিত পেয়েছে এবং তারা মনে হয় কন্টিনিউয়াসলি এখন আরো ধ্বংসলীলা চালিয়ে যাবে। কেননা ইসরায়েলের আপনার বক্তব্য সূত্র ধরে আমি একটু জনাব অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরের কাছে যেতে চাই। আমি আবার আপনার কাছে ফিরবো, অধ্যাপক এম শহীদুজ্জামান। অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, পরিস্থিতি তাহলে কি দাঁড়াচ্ছে এখন? ধন্যবাদ। আমি বিশেষ করে যে তিন ব্যক্তি যারা পুরো জিনিসটাকে বিশ্লেষণ করে যা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সপ্তাহে এই গড়ালো ইসরায়েলি বর্বরতা, এবং এই ব্যাপারে আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে একটা দ্বিপাক্ষিক সম্পর্কর কারণে যেটা বর্তমানে বিরাজমান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের, সে কারণে একটা প্রতীকীভাবে তারা বলছে আমরা চাই এবং আমরা চেষ্টা করছি যাতে করে একটা যুদ্ধবিরতি হয়, কিন্তু দিস ইজ অল এ সিম্বলিক্যাল অ্যাপ্রোচ। এবং আমি তিন চারটে জিনিস বলি যেটা কিনা, যেহেতু আমার সাথে প্যালেস্টাইনের ব্যাপার নিয়ে আমার সাথে একটুখানি একটা সম্পর্ক রয়েছে, কেন ওই ইয়াসের আরাফাতের সাথে আমার প্রথম পরিচয় হয় 1969 সালে, এবং তারপরে ওনার যে চাটিলা ক্যাম্পে ছিল এবং রামাল্লা আমি যেতাম ওনার সাথে আরবিতে আলোচনা করার জন্য, আরবি প্র্যাকটিস করার জন্য। পরবর্তীতে উনি যখন এসছেন বাংলাদেশে তখন ওনার সাথে আবার একসঙ্গে বসে অনেক গল্প টল্প করেছে। এখন তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে এই যে যুদ্ধটা যেটা হচ্ছে, সেখানে এ পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় যে লোক মারা গেছে তার সংখ্যা যেটা আজকে বলেছে যে এ পর্যন্ত 215 জন মারা গেছে গাজায়, এবং তার মধ্যে শিশু হচ্ছে কমপক্ষে 61 জন এবং নারী 36 জন, এবং আহত হয়েছে প্রায় 1400 ফিলিস্তিনি। আর ইসরায়েলে প্রাণহানি হয়েছে 12 জনের, তার মধ্যে শিশু হচ্ছে 2 জন। কিন্তু এই ছাড়া যেটা আমি বলবো, খালি যে মারা গেছেন যারা সাহায্য, এই যে কি কি কারণে কি হচ্ছে, একটা হচ্ছে
এই যে আমরা দেখেছি গোলান হাইটসটাকে দখল করে বসে আছে ইসরায়েল, কি কারণে? আমি মনে হয় আপনারা সবাই জানেন, ইকোনমিস্টে 2019 সালে, তখন আমি একটা মিটিং অ্যাটেন্ড করছি জেদ্দায়, ওআইসির একটা মিটিং, সেখানে বেরোলো গোলান হাইটসে ওরা জিওফিজিক্যাল সার্ভে করে ইকোনমিস্ট বলল, তারা খবর পেয়েছে ওখানে 10 বিলিয়ন ব্যারেল অফ অয়েল রয়েছে, এবং সেই জন্যে ইসরায়েল কোনো মতেই গোলান হাইটস ছাড়বে না। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে, আজকে আমরা লক্ষ্য করেছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সংগঠনটি গুরুত্বপূর্ণ কথা বলেছে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে তা যুদ্ধ অপরাধের সমান। যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে, দেশটির সামরিক বাহিনী বলেছে তারা সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যাতে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়িয়ে যাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি যে আল জাজিরা এবং এপি, অ্যাসোসিয়েটেড প্রেস, তাদের যে অফিস ছিল, তারা সেখানে বলেছে যে তারা হামলা চালিয়েছে কেন ওখানে তলায় ওখানে নাকি হামাসের প্রতিষ্ঠান ছিল। কিন্তু সেটা যখন এপির চেয়ারম্যান বলেছে আমাদের প্রমাণ করো, ইসরায়েল কিছু বলতে পারেনি। দ্বিতীয় জিনিস সেটা গেল। তৃতীয়টা হচ্ছে জাতিসংঘের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, জাতিসংঘের অফিস ফর ইউএন, যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স, OCHA, তাদের মুখপত্র বলেছে যে গাজায় জাতিসংঘের পরিচালিত স্কুল রয়েছে 58টা, এবং এতে আশ্রয় নিয়েছে প্রায় 47,000 ফিলিস্তিনি, বাচ্চা কাচ্চা সহ। তা এখন কথা হচ্ছে যে এই সকল জিনিস ঘটছে, সেই সকল কারণে একটা অন্য দিগন্তর উন্মোচন হয়েছে। চীন, আমরা দেখেছি আপনাদের খবরে রাশিয়ার কথা, আপনারা পুতিনের কথা বলেছেন, কিন্তু চীনের যিনি বর্তমান ওখানকার পররাষ্ট্রমন্ত্রী, যেহেতু চীন হচ্ছে বর্তমান নিরাপত্তা পরিষদ যেটা আছে জাতিসংঘের, তার প্রেসিডেন্ট, তার ওয়াইংলি বলেছে যে আমি 4টে জিনিস আমি প্রপোজাল দিচ্ছি, যে হিউম্যানিটেরিয়ান কারণে ইমিডিয়েটলি যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত। এখন যুদ্ধবিরতি ঘোষণা করতে গিয়ে বাইডেন সাহেব প্রতীকীভাবে বলেছে হ্যাঁ এটা ভালো কথা ইত্যাদি ইত্যাদি, কিন্তু দেখা যাচ্ছে ওই একই ঘটনা আগের বারের মতো হচ্ছে, যে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হচ্ছে, সেই আলোচনার সময় যুক্তরাষ্ট্র কোনো মতে জয়েন্ট স্টেটমেন্ট এগ্রি করলো না, এখনো পর্যন্ত করেনি। এবং বলা হচ্ছে যে ফ্রান্স চেয়েছিল একটা প্রস্তাব আকারে করার, ফ্রান্সের কথা অনুসারে তারা সচেষ্ট হলেও বলা হয়েছে এখন কোনো প্রস্তাব পাস হবে না ওখানে, কারণ সেখানে যদি ভিটো প্রস্তাব যদি দিতে হয় তা আমরা সেটা দিতে বাধ্য হব, আমাদেরকে বাধ্য করেন না। তো আমি বলবো এখানে যে আমাদের বর্তমান সরকারের তরফ থেকে আমি এইটুকু বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথমত উনি যা কিছু ঘটনা ঘটছে তার বিরুদ্ধে বলেছেন এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়, এবং বলেছেন যে মাহমুদ আব্বাস যে আছে PL এর প্রেসিডেন্ট, তাকে বলেছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন OIC-তে ভার্চুয়াল কনফারেন্সে যে আমরা OIC-র কাছ থেকে যা কিছু করা হবে সেগুলো আমরা সমর্থন করব। কিন্তু আমার কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা দুজনেই এখন, তাদের উচিত হবে এই নেতানিয়াহু যা কিছু করছে সে ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। এখন আমি যেটা শুনেছি আজকে সেটা হলো মিশর, ইজিপ্ট, তারা কনফিডেন্সিয়ালি তারা সচেষ্ট হচ্ছে কি করে গাজাকে মুক্ত অবস্থায় আনা যায়, এবং এর কারণ দুটো। একটা হচ্ছে কোভিডে আক্রান্ত, কিন্তু আপনারা আমি জানি না জানেন কিনা 28%, শতভাগের 28% ওখানে কোভিড আক্রান্ত হয়েছে, কিন্তু ওখানে কোনো ভ্যাকসিন দিতে পারছে না তারা গাজায়। এবং তারা আরেকটা জিনিসে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, শুদ্ধ পানি, খাবার পানি তারা পাচ্ছে না, এবং তাদের ওখানে তেল না কোনো ফ্লো করার কারণে এনার্জি সেক্টরে ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে যাচ্ছে। ইলেকট্রিসিটি বন্ধ হলে তেলকে সুপরিষ্কার করে করা, এটা তার মাধ্যমে পানিকে গরম করে ফুটিয়ে করা, কোনো কিছু হচ্ছে না। তো এই যে হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেলটা আছে
মানে আমাদেরকে যখন আমাদের মতো দেশকে, বাংলাদেশকে কিংবা মুসলমান দেশকে যখন আমাদেরকে হুমকি দেওয়া হয় আর বলা হয় যে মানবাধিকার লঙ্ঘন করছো তোমরা, তখন আমার কথা হচ্ছে তাহলে কেন যুক্তরাষ্ট্র এই জিনিসটা খেয়াল করে তারা নিজেরা এ ব্যাপারে সচেষ্ট হচ্ছে না, এবং কেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে জিনিসটা সেটার ব্যাপারে সুষ্ঠুভাবে গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া ভূমিকা রেখে আজকে বাইডেন সাহেব যদি বলেন ইসরায়েলকে, নেতানিয়াহুকে, ঠিক আছে, এনাফ ইজ এনাফ, এখন তোমরা বন্ধ করো, ইসরায়েল শুনতে বাধ্য হবে। কিন্তু এটার কারণ কেন করছে না? একটাই কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা ট্রাম্পের সময় দেখেছি যে 83.4% মিডিয়া ইনস্টিটিউশনস আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো আছে আমেরিকায়, সেগুলো সবই ইহুদি, তারা দে কন্ট্রোল ইট। এবং এই যে কন্ট্রোল ওভার মিডিয়া এবং কন্ট্রোল ওভার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তার কারণে আজকেও আমার কথা হচ্ছে জ্যারেড কুশনার যেটা করেছিল, জ্যারেড কুশনার ডোনাল্ড ট্রাম্পের জামাই, তিনি তো এখন কথা হচ্ছে তিনি তো অনেক কিছু জিনিস বলেছিলেন, তো সেইগুলো তো করছে না ইসরায়েল। তো কেন বাইডেন সাহেব, ব্লিংকেন সাহেব এবং ওনাদের ওখানকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, তারা কেন এই ব্যাপারে সচেতন ভাব হলে তারা সবকিছু করতে পারেন, তারা করছেন না কেন? একটা বিরতি নেই, একটা ছোট বিরতি নিচ্ছি। ঠিক আছে, আমি বুঝলাম। জি, বিরতির জনাব অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, একটা ছোট বিরতিতে যাচ্ছি আমরা। বিরতি থেকে ফিরে এসে এইসব প্রসঙ্গ নিয়ে আরো বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব মাওলানা মিসবাহুর রহমান, ঠিক এখনই তাহলে থামছে না সেখানে, যুদ্ধ বিরতিও কার্যকর হচ্ছে না এবং হামলাও থামছে না বলেই তো খবর পাওয়া গেল গণমাধ্যমগুলোতে। কি বলবেন আপনি? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি। আমি বলছি যে এখনো পর্যন্ত যে খবর এবং বিশ্লেষণ, তাতে করে সহসাই ইসরায়েলের হামলা থামছে বলে ধারণা হচ্ছে না, এবং আন্তর্জাতিক যে রাজনীতি চলছে তাতে করে যুদ্ধবিরতিও সহসাই ঘোষণা হচ্ছে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে আপনি কি মূল্যায়ন করবেন ঘটনাবলীর? দেখুন, মনে অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক ইচ্ছা থাকে, কিন্তু বলতে হয় সীমার মধ্যে যে আমাদের ক্ষমতা এবং সীমা কতটুকু আছে। আমি আশা রাখি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কূটনৈতিক তৎপরতা আরো বৃদ্ধি করবেন। এজন্য ওআইসির রাষ্ট্রগুলা যে ভূমিকা নিচ্ছে এটাকে আরো শক্তিশালী করার জন্য, আরো বেগবান করার জন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা এবং ফিলিস্তিনের জনগণের পাশে বঙ্গবন্ধু যেভাবে দ্ব্যর্থহীন ভাবে দাঁড়িয়েছিলেন, অবশ্যই তার কন্যা এভাবেই উনি জোরালো কণ্ঠে বলেন। তবে আমার বিশ্বাস যে আমাদের কূটনৈতিক তৎপরতা আরো বেশি বৃদ্ধি করতে হবে। 2 নাম্বার, মুসলিম ইউনিটি। দেখেন, এই বিশ্বের আপনি 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 আনমিউট হতে হবে, মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না। আনমিউট, মিউট হয়ে গেছে। আবারও মিউট হয়ে গেছেন আপনি। মাওলানা মিসবাহুর রহমান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি আবারও আনমিউট হতে হবে আপনাকে। কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে তাদের সমর্থন দিয়ে যায়। এই যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বাইডেন, তার যারা ভোটার আছেন সেই ভোটারদের মধ্যে ম্যাক্সিমাম ভোটার হলেন আপনার সাম্প্রদায়িক বিরোধী এবং ম্যাক্সিমাম ভোটার হলেন বর্ণবাদ বিরোধী। তারাই তাকে নির্বাচিত করেছেন। এজন্য আমাদের প্রত্যাশা ছিল, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কম ভোট পান নাই,
এই বর্ণবাদী আচরণ করে, মুসলমানদের বিরুদ্ধে বলে, কালো মানুষের বিরুদ্ধে বলে। তাছাড়া উনি শক্তি প্রয়োগ করে বিভিন্ন জায়গায় ভোট অনেক পেয়েছেন। আর বাইডেন যে ভোটগুলা পেয়েছেন এগুলা সাম্যের পক্ষে মানুষ ভোট দিয়েছে, ন্যায়ের পক্ষে, বর্ণবাদের বিরুদ্ধে। বাইডেনের কাছে পৃথিবীবাসীর অনেক বেশি প্রত্যাশা ছিল এবার ফিলিস্তিনের জনগণের পাশে তিনি দাঁড়াবেন, কিন্তু সেই 70 লক্ষ ইহুদি ভয়ে তিনি অতটস্থ। কেননা তারা আমেরিকার ম্যাক্সিমাম মিডিয়া, ব্যাংক এবং আরো বিভিন্ন যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলা তাদের দখলে রেখেছে। এজন্য হয়তো তিনি ওই ধরনের কিছু করবেন না। যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদেরকে এখানে প্রতিষ্ঠা করেছিল, এখন ব্রিটিশের নাগরিক যারা আছেন, দেশবাসী যারা আছেন, বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে তাদেরও প্রত্যাশা যে তিনি এই ব্যাপারে আরো শক্তিশালী ভূমিকা রাখবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দেখলাম যে গতকালকে তিনি বলেছেন যে যদি জাতিসংঘ বলে তাহলে তিনি সৈন্য পাঠাইতে প্রস্তুত। তুর্কির প্রেসিডেন্টও বেশ জোরালো কথাবার্তা বলছেন, কিন্তু জাতিসংঘ কি কখনো সৈন্য পাঠাতে বলবে? সমস্ত গাজা তো সাকার করেই দিচ্ছে, নারী শিশুকে হত্যা করছে, এই শিশুদের লাশ সারিবদ্ধভাবে শুয়ে রাখা হয়েছে, কিন্তু জাতিসংঘ নামক যে প্রতিষ্ঠানটি আছে তারা কি কখনো কার্যকর কোনো ভূমিকা নিতে পারছে? একটা নিন্দা প্রস্তাবও তারা সঠিকভাবে পাশ করে দিতে পারে না। তো জাতিসংঘের দিকে তাকিয়ে থেকে যদি মুসলিম বিশ্বের নেতারা হুঙ্কার ছাড়েন ঠিকই, কিন্তু তারা যদি কার্যকর কোনো পদক্ষেপ না নেন তাহলে সহজে থামবে বলে অনেক ধন্যবাদ আপনাকে মাওলানা মিসবাহুর রহমান। আমরা অনুষ্ঠানের শেষ দিকে, তাই আমাদের অত বেশি সময় নেই। আপনার বক্তব্য খুবই স্পষ্ট। অধ্যাপক এম শাহিদুর রহমান, তাহলে মুসলিম বিশ্বের যারা নেতা তাদের ভূমিকা কি দেখছেন আপনি? আপনিও মিউট হয়ে আছেন। এখন ঠিক আছে? এখন শোনা যাচ্ছে? হ্যালো। একজন বর্তমান নেতাকে আমি আশাবাদী যে তিনি একটা কার্যকর পথ দেখাতে সম্ভব হবেন, এবং সেটা আর কেউ না, টার্কির প্রেসিডেন্ট এরদোগান। প্রেসিডেন্ট এরদোগান কিন্তু রিসেন্টলি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন যেখানে তিনি সামরিকভাবে সাকসেসফুল হয়েছেন মিত্র হিসাবে, যেমন ওই যে আজারবাইজানের কথা তৈরি করি। এছাড়াও কিন্তু বলা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক খুবই ভালো এবং ইসরায়েলকে তুরস্ক সামরিক সরঞ্জাম বিক্রি করে। সেটা অতীতে ছিল, বর্তমানে এখনো দূতাবাস আছে, অনেকের সাথে দূতাবাস আমন্ত্রণ করতে দেন। দূতাবাস থাকা, কূটনৈতিক সম্পর্ক থাকা এবং অতীতে ভালো সম্পর্ক থাকা, সেটা কোনো মাপকাঠি হতে পারে না। বর্তমানে এরদোগানের পলিসি হচ্ছে ইসলামিক দেশগুলোকে সম্মিলিত করে ইসরায়েলকে বাধ্য করা, চাপ সৃষ্টির মাধ্যমে যে ন্যায়ের পথে যেন আছে। এবং আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান কিন্তু এরদোগানের সাথে একটা এই বিষয়ে আলোচনা হচ্ছে। এরদোগান রিসেন্টলি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেছে এবং রাশিয়ার প্রেসিডেন্টকে অনেকাংশেই একটা পথ বেছে নিতে সহযোগিতা করেছে। মনে রাখতে হবে যে রাশিয়া কিন্তু সিরিয়ান যুদ্ধে তার অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করে ইসরায়েলকে বাধ্য করেছিল সিরিয়া থেকে সরে যেতে। কাজেই প্রযুক্তিগত দিক থেকে কিন্তু টার্কি আর ইরানের হাতে এমন সামর্থ্য রয়েছে। আমি সরাসরি একজন নিরাপত্তা বিশারদ হিসাবে যা বলবো তা হচ্ছে এই যে এই সনাতন ধর্মী শান্তি প্রক্রিয়ায় ইসরায়েল কোনোভাবেই নিবৃত্ত হবে না, বরং সে আগামীতে আল-আকসা মসজিদ ধ্বংস করার পথে যাবে। এটা বলা যায় অতীতের অভিজ্ঞতা থেকে, কেননা একটা বড় জুডিও খ্রিস্টিয়ান পপুলেশন বিশ্বাস করে যে সেখানে ওই যদি পরিবর্তনটা না ঘটে তাহলে যে খ্রিস্টান ইভাঞ্জেলিস্টরা এবং ইসরায়েলি মৌলবাদীরা মনে করে যে এটা করতে হবে। আমার ধারণা, এক মিনিট আমি শেষ করে নিই। আমার একটা ধারণা হচ্ছে যে একটা, যদিও এটা অস্বাভাবিক শোনায়, যে একটা সীমিত যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠবে ইসরায়েলকে এটা বাধ্য করতে যে তারা যেন একটা শান্তিপূর্ণ বাস্তবতার দিকে ফিরে আসে। এবং যদি ইসরায়েলের এই আয়রন ডোম একবার ভায়োলেট করা যায়, যদি উন্নত মানের
ক্ষেপণাস্ত্র একবার হামাসের হাতে চলে আসে, তাহলে হামাস কিন্তু এবার ট্যাকটিক্যালি প্রমাণ করেছে যে শত শত মিসাইল নিক্ষেপ করেও তারা কিন্তু নিজেকে সচল রাখতে পারে। এটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ট্যাকটিক্যাল গেম, এবং আগামী দিনগুলোতে অনেক হামাসের হাতে অনেক ধন্যবাদ। আমরা আপনি যে বিশ্লেষণের শেষ দিকে গেলেন সে সম্পর্কে আমাদের একজন সমরবিদ আছেন এখানে, জেনারেল মোহাম্মদ আলী শিকদার, তার কাছ থেকে শুনি। জি জেনারেল শিকদার, এমন এক সময়ে এই ঘটনা ঘটলো যখন কিছুদিন পর ইসরায়েলে একটা নির্বাচন হবে। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎও সেই নির্বাচনের উপরে অনেকখানি নির্ভর করছে, কি বলবেন আপনি? দেখেন, এই যুদ্ধ বলেন, প্রতিবেশীর সাথে সম্পর্ক বলেন, ভূ রাজনীতির হিসাব কিতাব বলেন, প্রত্যেকটা রাষ্ট্রে যারা ক্ষমতাসীন থাকে, অর্থাৎ ক্ষমতাসীন গোষ্ঠী, তার নিজের রাজনীতির জায়গাটা কিন্তু আগে ঠিক করে সেটি যেভাবে ঠিক থাকে সেটাকে ঠিক রেখে তারপর সেই কৌশল নির্ধারণ করে এবং সেইভাবে সে নেগোশিয়েট করে। আমি এখানে একটি কথা বলতে চাই, সেটা হলো এই যে এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বা ইহুদি ভার্সেস মুসলিম এই কোনোটেশন বা এই ধরনের আনাটা প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে যাবে, এবং সেটি আনা ঠিক হবে না। কারণ আমরা বিশ্বব্যাপী দেখছি যে ক্ষমতাসীন সরকার যারা আছে তারা তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলের পক্ষ নিয়েছে, কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিন্তু এই নির্যাতিত প্যালেস্টাইনের পক্ষে মিছিল করছে। আপনি দেখছেন যে লন্ডনে যে সর্ববৃহৎ মিছিল হয়েছে সেখানে সাবেক লেবার পার্টির প্রধান জেরেমি করবিন কিন্তু আমরা তো কিছুদিন ধরে তো দেখা যাচ্ছে যে মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের নৈকট্য হচ্ছে, নানা রকম চুক্তিতে তারা আবদ্ধ হচ্ছে। সেই কথা আমি বলছি, সেখানে আপনি যে ভার্সেস বলছেন ইহুদি ভার্সেস মুসলিম, তাহলে আমাদের এই যে আরবের যে বড় বড় শক্তিশালী যে মুসলিম রাষ্ট্র বলে যারা পরিচয় দেয়, আজকে তাদের কি অবস্থা? এই যে ইসরায়েল আজকে এত বেপরোয়া হয়েছে কিন্তু এই আরব দেশের অনৈক্যের কারণে। তা যে ঐক্যবদ্ধ থাকতো তাহলে কিন্তু এই সমস্যা অনেকদিন আগেই সমাধান হয়ে যেত। এবং আজকে যে ঘটনা ঘটছে এটা অবশ্যই আমার বিশ্লেষণ বলে এটা এই যে সৌদি আরবের প্রচন্ড সমর্থনে এবং গত বছর যে তারা আব্রাহাম চুক্তি বলে এই আরব আমিরাত, তারপরে আপনার বাহরাইন, তারপরে মরক্কো এবং সুদানকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, এটিও কিন্তু একটা বড় শক্তি ইসরায়েলকে জুগিয়েছে। এবং সেখানে কিন্তু সৌদি আরব প্রচন্ড সমর্থন দিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু ওআইসির কোনো ভূমিকা আমরা কার্যকর ভূমিকা দেখছি না, আরব লীগের কোনো কার্যকর ভূমিকা নাই। সুতরাং এখানে কিন্তু এই যে আপনি যে মুসলিম বিশ্ব বলছেন সেটা কিন্তু পুরা দ্বিধাবিভক্ত, এবং কোনোভাবেই বলা যায় না যে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলা, বিশেষ করে সৌদি আরব, তারা এই ইসরায়েলি প্যালেস্টাইনের নির্যাতিত মানুষের পক্ষে আছে, তারা কোনোভাবেই এটি বলার কোনো সুযোগ নেই। আজ যদি সৌদি আরব এখানে দাঁড়াতো শক্তিশালী ভাবে তাহলে কিন্তু আজকে পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। এবং অনেক ধন্যবাদ আপনাকে। শেষ কথা, এই সৌদি আরবের রাজতন্ত্র যতদিন কায়েম আছে ততদিন এই সমস্যার সমাধান হবে না, কারণ তাদের এই রাজতন্ত্র রক্ষার জন্য তারা আমেরিকার সামরিক শক্তির উপর নির্ভরশীল, এবং আমেরিকা যা বলবেন সেটি তারা করবেন, এবং সেটি করবেন বলেই এই ইসরায়েলি এই আগ্রাসন চালাবেন এবং প্যালেস্টাইন এইভাবে ভোগ করতে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, আপনার শেষ কথাগুলো শুনি। ধন্যবাদ, খুব সুন্দর আজকে আলোচনা হয়েছে। আমি এখানে দুটো জিনিস অ্যাড করি। সেটা হচ্ছে যে প্রাসঙ্গিকভাবে আমাদের মনে রাখতে হবে যে যদি হামাস এই মারামারি বন্ধ করে যদি তারা চেষ্টা করে পিএলএ যেটা আছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ছিল আগের অথরিটি যেটা আছে, তাদের সাথে মিলেমিশে এবং জর্ডানের সাথে যদি একত্রিত হয়ে তারা এগিয়ে যায় তাহলে কিন্তু প্যালেস্টিনিয়ান যা কিছু ওদের প্রত্যাশা অনেকটা অর্জন করা সুস্থভাবে সম্ভব হতে পারে। কিন্তু এই যে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে হামাসকে যে আখ্যায়িত করে ইউরোপিয়ান ইউনিয়নও এগিয়ে আসতে পারছে না, সেই জিনিসটার ব্যাপারেও হামাসকে বুঝতে হবে। এবং আমার মনে হয় যেটা বলেছেন জিয়ান শিকদার বলছিলেন সেটা হচ্ছে যে সৌদি আরবিয়া আরও মুখ্য ভূমিকা পালন করতে হবে, এবং সৌদি আরবের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড আরব এমিরেটস ইউএই
তার সঙ্গে বাহরাইন, তার সঙ্গে মরক্কো, তারা যদি একত্রিত আপনার জন্য হয়ে 30 আমেরিকার সেকেন্ড উপর আছে। চাপ প্রয়োগ করে, তাহলে আমরা দেখব জিনিসটা অন্যদিকে মোড় নিতে পারে। এবং শুধু মিশরের হাতে ছেড়ে দিলে হবে না, সিসি সাহেব ওনাদের যে রাষ্ট্রপ্রধান, তিনি কদ্দূর করবেন সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আরেকটা আছে যে আরব লীগ এবং গালফ কোঅপারেশন কাউন্সিল, সেখানে কাতার এর একটা ভূমিকা আছে। এই কাতারের ভূমিকা যেহেতু আল জাজিরার ঘটনার পরে একটা বিশেষ একটা অধ্যায় পর্যায়ে শুরু হয়েছে, সকলে মিলে আমরা আর সময় নেই আমাদের হাতে, আমাদের এখনই শেষ করতে হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।